সীমিত পরিসরে আজ খুলছে সব হাসপাতালের বহির্বিভাগ। সেবা মিলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। কিডনি রোগের নকল ইনজেকশনে সয়লাভ। রাজধানী ইনসেপ্টা কোম্পানির ইপেটিন ওষুধটি আসল ভেজাল দুটি বিক্রি করছে বিপণন প্রতিনিধি। দায় নিতে নারাজ প্রতিষ্ঠান। এবং সাবেক প্রতিমন্ত্রী পলকের কাছ থেকে এখনো উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক ইউটিউবের পাসওয়ার্ড। সংশোধন হচ্ছে তথ্য প্রযুক্তি খাতের প্রকল্প মূল্যায়ন কমিটি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। দায়মুক্তি দিয়ে করা এমন আইন কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়েও প্রশ্ন উঠেছে আদালতে। রিটকারী আইনজীবী বলছেন, সভ্য দেশে দায়মুক্তির কোনো আইন থাকতে পারে না। দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে ঘরে ঘরে আলো দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে শেখ হাসিনার সরকার 2010 সালে পাশ করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান। জ্বালানি খাতের এই বিতর্কিত আইনের দোহাই দিয়েই টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়। লুফে নেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা। মাত্র কয়েক বছরে গড়ে ওঠে কুইক রেন্টাল নামে ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 1 দশক ধরে এমন উদ্যোগের মাধ্যমে ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ ওঠে। বছরে 70 থেকে 75% সময় বসিয়ে রাখা হলেও উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে দেয়া হয় হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। এই নিয়ে যাতে কেউ আদালতে প্রশ্ন তুলতে না পারে সেই পথও বন্ধ করে আওয়ামী লীগ সরকার। সোমবার কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পকে দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। প্রশ্ন ওঠে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়ে। শুনানি শেষে 4 সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত। কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতের শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল। এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম মহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, সভ্য দেশে দায়মুক্তির কোনো আইন থাকতে পারে না। বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির হিসেবে গত 14 বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে 9-6 হয়েছে 1,05,000 কোটি টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাব প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হওয়া বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, সুশাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন হেলেন। জানান, ঢাকায় দূতাবাসে ভিসা সহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যথাসময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এস আলমের গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বললেন, আবেগঘন পরিবেশে কার গাড়িতে উঠেছিলেন তা জানতেন না। এই ঘটনায় ব্যাখ্যা চেয়েছে দলটি। এদিকে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে দলটির অন্য নেতারা বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে দেশের মানুষকে রক্ষা করতে হবে।
এস আলমের গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এমন খবর প্রকাশের পর গণমাধ্যমের সামনে দলটির অন্যতম নীতি নির্ধারক একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি সোমবার দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে এস আলম গ্রুপের এক কর্মীর গাড়িতে চড়েছিলেন তিনি, তবে জানতেন না গাড়িটি কার। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশের মানুষের কথা ভাবে না, তারা ভাবে শেখ হাসিনার কথা। শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি করছেন এবং তাদের আয়ের উৎস কি তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। আপনারা ঘোড়ায় কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন, তার মানে কি শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, যৌথ বাহিনীর অভিযানে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে আওয়ামী সন্ত্রাসীরা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন। বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারে, বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সব গুম, খুন ও নির্যাতনের বিচারও দাবি করেন বিএনপির এই নেতা। এত জঘন্য সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে পরবর্তী নির্বাচন আয়োজন নিয়ে কোনো মন্তব্য করবে না চীন। জামাতের আমিরের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ইয়ান। সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি বলেন, আগামীতে বাণিজ্যিক সংস্কৃতির উন্নয়নে বাংলাদেশ চীন একসঙ্গে কাজ করবে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনেও পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। I say it is internal affair of Bangladesh, so we'll respect the decision made by the people of Bangladesh. We are respectful. দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি, কিভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি। আমাদের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। দেশের ৫১তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদ। নির্বাচন কমিশনের দেয়া প্রজ্ঞাপনে ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এই দলটিকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিব শফিউল আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। নিবন্ধন পাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছিল গণ অধিকার পরিষদকে। অতীতেও নানান ধরনের প্রোপাগান্ডা, ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে এবং হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু, শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থাটা তৈরি করেছি। নূর আরো বলেন, নতুনদের দল হবে গণ অধিকার পরিষদ। দুই একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে বিভক্ত বলা যাবে না। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত, চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত, এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে। এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য, বিকজ তাদের অস্তিত্ব যদি থাকে
তাহলে নতুন পরিবর্তন হবে না। ইতিবাচক ও সৃজনশীল রাজনীতি করবে বলে জানায় গণ অধিকার পরিষদের সভাপতি। গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে নিবন্ধন দেওয়া হয়েছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহ নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকেরা। সোমবার বিকেলে টাউন হল মোড়ে আয়োজিত মানববন্ধনে ময়মনসিংহে বসবাসরত নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে শহরের টাউন হল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে গাঙ্গিনার পাড় মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় লুৎফুজ্জামান বাবরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তির দাবি জানানো হয়। সমালোচনার মুখে সংশোধন করা হচ্ছে আইসিটি বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি। সচিব জানিয়েছেন 9 থেকে 12 জনে উন্নীত করা হচ্ছে কমিটির আকার, যেখানে নতুন করে যুক্ত হচ্ছেন একজন করে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় বিশেষজ্ঞ। এদিকে নানাভাবে চেষ্টা করেও পলকের কাছ থেকে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড উদ্ধার করা যায়নি। শুভ খানের রিপোর্ট। প্রায় 1114 কোটি টাকা ব্যয়ে 14 জেলায় বাস্তবায়নাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে আইন ভেঙে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হওয়ার অভিযোগ ওঠে খোদ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। সম্প্রতি সময় সংবাদে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর ভেঙে দেওয়া হয় ওই কমিটি। শুধু দরপত্র নয়, হাইটেক পার্কে জমি বরাদ্দ ও বাতিল সহ নানা অনিয়ম দুর্নীতির কথা বলছেন খোদ উপদেষ্টা নাহিদ ইসলাম। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে 2010 সাল থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আইসিটি খাতে প্রায় 29,000 কোটি টাকার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও সুফল মূল্যায়নে গত 28 আগস্ট অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে 9 সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করে তথ্য প্রযুক্তি বিভাগ। তবে কমিটিতে বাইরের কেউ না থাকায় মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে শুরু হয় সমালোচনা। এরই প্রেক্ষিতে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় এই 3 জন বিশেষজ্ঞ কমিটিতে যুক্ত করার কথা জানালেন তথ্য প্রযুক্তি সচিব। বুয়েট বা এই ধরনের যাদের টেকনোলজি এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আমরা নেব। তারপর প্রকিউরমেন্ট যেমন সিপিইউটি তাদের কাছে আমরা চাইব। আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি ওই সব এক্সপার্টদের নাম পাওয়ার জন্য। অতএব তাদের নাম পাওয়ার সাথে সাথে কমিটির কাজ শুরু করে দেবে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে এখনও উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। বিকল্পভাবে পেজ ও ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন সচিব। আসলে আমরা চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আসলে দিচ্ছেন না কিন্তু উনি ওনার কাছে আছেন, এটা আমরা যতটুকু জানি। তবু আমরা টেকনোলজি অ্যাপ্লাই করে যদি কাজ করতে পারি সেটাও চেষ্টা করব। গেল 5 আগস্ট থেকে বন্ধ রয়েছে তথ্য প্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে তিনি এ দায়িত্বে ছিলেন। সবশেষ গত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিনকে স্পিকার নির্বাচিত করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। শিরিন শারমিন চৌধুরীর নামেও মামলা হয়েছে। গুমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হতে হয় গুম। বন্দিশালা আয়না ঘরের অন্ধকার কুঠুরিতে কাটে 36 দিন। তারেক রিফাত দীর্ঘ 8 বছর ভয়ে মুখ না খুললেও গুম জীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন সময় সংবাদের ক্যামেরায়। বিস্তারিত নাজমুস সালেহের প্রতিবেদনে। আবু বিন তারেক রিফাত 2015 সালে এইচএসসি পাশ করে সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছেন রাজধানীর সরকারি তিতুমির কলেজে। রিফাতের দাবি, গুমের বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন তিনি। সেই অপরাধে 2015 সালের 18 অক্টোবর উত্তরা 10 নম্বর সেক্টরের বাসা থেকে সন্ধ্যাবেলা চোখে কালো কাপড় বেঁধে তুলে নেওয়া হয় তাকে। আমি উচ্চ মহলের কারো বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছি, এই জন্য আমাকে তাদের সাথে যেতে হবে।
এই কথা বলেই আমাকে একদম বাসা থেকে আমার মা এবং বোনের সামনে থেকে নিয়ে গেছে, গাড়িতে উঠানো হলো। উঠানোর পরে কিছু দূর যাওয়ার পরেই আমার হাত দুটো হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেওয়ার পরে একটা কালো টুপি দিয়ে আমার মাথায় পরে দেওয়া হয়েছে। রিফাত জানান সেখান থেকে নেওয়া হয় র্যাব 1-এর কার্যালয়ে, পরে এক অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয় তাকে। টানা 36 দিন ঘুমাতে দেওয়া হয়নি, ছিল না গোসল কিংবা খাওয়ার ব্যবস্থাও। আলো বাতাসহীন রুমে চালানো হয় অমানবিক নির্যাতন। রুমের অবস্থাটা হচ্ছে গরম, কোনো ফ্যান ট্যান কিছু ছিল না, কোনো জানালা ছিল না, শুধু একটা ছোট্ট একটা দরজা ছিল। রাত হচ্ছে না দিন হচ্ছে এটাও বোঝার উপায় নাই। তবে আজান শুনে বুঝতাম যে এটা ফজরের আজান দিচ্ছে। গোসল আমি 36 দিনে একদিনও করতে পারিনি, একদিন বা 2 দিন চেঞ্জ করতো রুমগুলোতে। তখন বুঝতাম যে এখন যে রুমটাতে আছি সেই রুমে অনেক লোকজন, বা শরীরের সাথে তো শরীর লাগলেও বোঝা যায় যে কে আছে ডানিয়া বামে। সামনে পিছে ডানিয়া বামে অনেক লোকজনই আমি পাইছি, কান্না করতেছে বা শুয়ে অজ্ঞান হয়ে আছে, এরকম প্রচুর মারতো। এদের মারগুলা আসলে যে লোকগুলাকে মারে আমার মনে হয় না ওরা স্বাভাবিক জীবনে আর ভালোভাবে হাঁটা চলাফেরা করতে পারবে। কয়েক দফা ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফিরেন রিফাত। ঢাকা থেকে গ্রেফতার হলেও কুমিল্লা থেকে অস্ত্রসহ গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। অনেক গভীর রাতে নিয়ে যেত, সেটা 2টা-2:30টার দিকে আনুমানিক। নিয়ে যাওয়ার পরে ওই যে লোকটাকে নিয়ে যেত সেই লোকটার ফিরে আসতো না আমাদের কাছে। তা আমাকে হ্যান্ডকাপ এবং জমটুপি খুলে দিয়ে বলতেছে তুমি সামনের দিকে যাও। যাওয়ার সময় ওদের আর্মস লোড করতেছিল, সাউন্ড হতেছিল কেমন জানি একটা, গুলি করবে এটা মানে ভাবে বোঝাচ্ছে যে আমাকে গুলি করবে। আমি ওই পরিস্থিতিটা একটু বুঝতে পেরে ওদের পায়ে ধরে ফেলছি যে আমি আপনাদের অনেক ছোট, বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে ফেসবুকে পোস্ট করব না। আয়নাঘর থেকে মুক্তি পেলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রিফাত। র্যাবের দেয়া অস্ত্র মামলায় সহায় সম্বল বিক্রি করে এখন অসহায় রিফাতের পরিবার। এখন মানে মামলাটা এখন কোন? নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে, কেউ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। এদিকে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে এনবিআর। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন চলতি মাসে বা অক্টোবরে বাজেট সংশোধন করা হতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ফেরাতে মরিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে বুধবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়ে দিল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে। সুনির্দিষ্ট ফর্ম তৈরি ও জমা দেওয়ার পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। 15 দিনের মধ্যে নির্দেশনা তৈরি শেষ করে জানানো হবে কোথায় দিতে হবে জমা। কেউ সম্পদের হিসাব জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এরকম তো পাওয়া যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। কার কত কি সম্পদ এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো, সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। এদিকে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে 15% আয়কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে যে বিতর্কের জন্ম দিয়েছিল সংস্থাটি, বাতিল করা হয়েছে সেই বিধান। অর্থাৎ কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না। আর এটা প্রজেকশন। এদিকে চলতি মাসে বা অক্টোবরে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। জানান বড় বড় উন্নয়ন প্রকল্পের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে পারে নতুন সিদ্ধান্ত। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবেন ছোটখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করব। খুব শিগগিরই চলতি অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বহিরাগতরা সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা করছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সহ নানা সংকটে দেশের পোশাক খাত। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে যোগ হয়েছে নিরাপত্তা সংকট। বন্ধ রয়েছে 8 শতাধিক কারখানা।
সোমবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজিত শিল্প খাতের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। আমাদের সমস্যা তো কমে নাই, বরং আমাদের সমস্যা দিন দিন বেড়ে গেছে। বহিরাগতরা আসছে এবং তারা যে দাবি নিয়ে আসছে, ইউল বি অ্যামেজড টু হিয়ার তাদের যে দাবি। তারা চাচ্ছে যে আমাদের ছেলেদেরকে বেশি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, নিরাপত্তা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস, আমাদের ইলেকট্রিসিটি, যাতে করে আমরা আমাদের পোর্ট পর্যন্ত মালটা পৌঁছাতে পারি। এদিকে বিকেলে সচিবালয়ে বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে বিকেএমইএ সভাপতি বলেন, বহিরাগতরা অযৌক্তিক দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ তৈরি করে কারখানায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু কর্মরত অবস্থায় বাইরে থেকে এসে তাদেরকে হামলা করে ওখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেখানে যে দাবি দাওয়াগুলি আছে বিগত দিনে কখনোই আমরা এই ধরনের কোনো দাবি দেখিনি। এরপর বিজিএমইএর সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে রাত থেকে সেনাবাহিনী, শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু হবে। আজকে থেকে যৌথ অভিযান শুরু হবে। আর্মি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ এবং দরকার হলে বিজিবি, র্যাবকে ইনভলভ করে ওনারা অল আউট আজকে যাবে, যে যারা এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে বহিরাগত, তাদের বিরুদ্ধে। মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিজিএমইএ সভাপতি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 2 দিন পর আবারও শুরু হলো কাপ্তাই ফিশারি ঘাট থেকে মাছ আহরণ কার্যক্রম। মৎস্য ব্যবসায়ী সমিতি জানায়, পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যদের চাঁদা না দেয়ায় গত শনিবার মাছ ধরতে জেলেদের বাধা দেয়া হয়। এতে কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন ফিশারি থেকে মাছ আহরণে যায়নি কোনো জেলে। ফলে কর্মহীন আর অলস সময় পার করেন তারা। পরে মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে পাহাড়ের দুর্বৃত্তদের সমঝোতা হলে সোমবার ভোর থেকে আবারও শুরু হয় মৎস্য আহরণ ও সংরক্ষণ কার্যক্রম। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে স্থবিরতা তো কাটছেই না, বরং যেন চলছে আরও ধীরে চলনীতিতে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র 1%, যা গত বছরের এই সময়ের তুলনায় কম। এ সময়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট এডিপি বরাদ্দের 2,922 কোটি টাকা ব্যয় করেছে, যেখানে বৈদেশিক সহায়তা থেকে গেছে 1,251 কোটি টাকা। আগের অর্থ বছরের মতো এবারও কাটেনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্থবিরতা। চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 1%। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির হালনাগাদ প্রতিবেদন বলছে, 2024-25 অর্থ বছরের প্রথম মাসে মোট এডিপির বরাদ্দের 2,922 কোটি টাকা ব্যয় করেছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো, যা মোট এডিপির বরাদ্দের মাত্র 1.05%। 2023-24 অর্থ বছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল অবশ্য এর থেকে বেশি, 1.27%। চলতি অর্থ বছরে সরকারের এডিপি বরাদ্দ দেওয়া হয়েছে 2,78,288 কোটি 90 লাখ টাকা। এডিপিতে মোট 1,352টি প্রকল্প রয়েছে। আইএমইডির তথ্য বলছে, জুলাই মাসে সরকারি তহবিল থেকে ব্যয় হয়েছে 1,298 কোটি টাকা, যা সরকারের তহবিলের বরাদ্দের 0.79%। এর আগের অর্থ বছরের একই সময়ে সরকারি তহবিলের 1.27% অর্থ ব্যয় হয়েছিল। অন্যদিকে বৈদেশিক সহায়তা খাতের বরাদ্দ থেকে চলতি অর্থ বছরের জুলাই মাসে ব্যয় হয়েছে 1.25% বা 1,251 কোটি টাকা, যা আগের অর্থ বছরে ছিল 1.21%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরম আর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় নীলফামারীতে ব্যাহত হচ্ছে আমন আবাদ। বেশিরভাগ জমি ফেটে চৌচির, এমনকি তিস্তা সেচ ক্যানেলের পানিও মিলছে না। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে সেচ দিচ্ছেন কৃষক। উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট।
বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে আমন চাষ, তবে বর্ষা মৌসুমেও জমি ফেটে চৌচির। আগস্ট মাসে নীলফামারীতে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ১৩২ মিলিমিটার। দিনের তাপমাত্রাও বেশি, বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন কৃষক। এমনকি তিস্তা সেচ ক্যানেলের পানিও মিলছে না জেলার চাষিদের। জমিতে নিড়ানি ও সার দিতেও সমস্যা হচ্ছে তাদের, এতে বাড়ছে উৎপাদন ব্যয়। পানির অভাবে সেচ দিতে পারছি না, জমি ফাটি যাইতেছে। হ্যাঁ, এখন বাড়তি খরচ হইতেছে আমাদের অনেক। ক্যানেলে পানি দেয় না, ক্যানেল অপরিষ্কার, ক্যানেল পরিষ্কার করে না, তারা পানি করে কিছু দেয় না। হ্যাঁ, এই অবস্থায় আমরা কৃষকরা খুবই খরা, পানি হয়েছে না। এই আবাদ কি হইবে না হইবে আল্লাহ ভালো করে জানে। কারো জমিতে পানি নেই, আমরা মেশিনের ব্যবস্থা আছে, আমরা মেশিন দিয়ে পানি দিই, তার বিনিময়ে আমরা কিছু টাকা নেই। উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মাঝারি উঁচু, মাঝারি নিচু জায়গাগুলো সমস্যা নেই, এবং নিচু জায়গাগুলো তো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে উঁচু জায়গাতে। এই জায়গাগুলো তো আমরা আমাদের উপশহরের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা সব সময় পরামর্শ দিচ্ছি যে এই বৃষ্টি না হলেই যাতে কৃষকরা ওই স্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল বা ক্যানেল থেকে যাতে পানিটা দেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি আমন মৌসুমে নীলফামারীতে ১,০৩,১৭৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১,১৩,০৮১ হেক্টর জমিতে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার সকালে শহরের মধ্যপাড়ায় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। এ সময় প্রত্যেক টিসিবি কার্ডধারী ব্যক্তিকে প্রতি কেজি ৬০ টাকা দরে ২ কেজি করে মসুর ডাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল ও ৬০ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেয়া হয়। টানা ৪১ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে শুরু হয়েছে ভারত থেকে রেলপথে পণ্য আমদানি কার্যক্রম। তবে এখনও বন্ধ রেলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। রোববার থেকে রেলপথে শুরু হয় পণ্য আমদানি কার্যক্রম। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। এর আগে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ১৯ জুলাই থেকে রেলপথে বাণিজ্য এবং যাত্রী যাতায়াত বন্ধ করে দেয় ভারত সরকার। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েন দুই দেশের ব্যবসায়ীরা। ১ সেপ্টেম্বর থেকে আবারও শুরু হয় রেলপথে পণ্য আমদানি কার্যক্রম। শিগগিরই এই বন্দর ব্যবহার করে রেলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত শুরু হবে বলেও জানিয়েছে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ। জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে গাইবান্ধার বাদিয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা। চিকিৎসক সহ ১১টি পদের বিপরীতে কর্মরত মাত্র একজন আয়া এবং একজন পরিবার কল্যাণ পরিদর্শক। এ কারণে রোগীদের হতাশ হয়ে ফিরতে হয় বেশিরভাগ সময়। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। হাসপাতাল প্রাঙ্গণ পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। অব্যবহৃত স্থাপনায় জন্ম নিয়েছে আগাছা। ১৯৬৬ সালে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে নির্মাণ করা হয় ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তৎকালীন নিয়োগ করা হয় ২ জন চিকিৎসক সহ বিভিন্ন পদে ১১ জন কর্মকর্তা কর্মচারী। এরপর জনবল কমতে থাকলে বর্তমানে ২ জন আয়া ও একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে চলছে কার্যক্রম। আবার দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা ২টি ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে থাকায় অফিস করেন সপ্তাহে ২ দিন। স্টাফ কোয়ার্টার ভবন সহ অন্যান্য অবকাঠামো অযত্নে নষ্ট হচ্ছে। জনবল সংকটে রোগী ভর্তি বন্ধ দীর্ঘদিন। বহির্বিভাগে রোগীদের ফিরতে হয় হতাশ হয়ে। সম্প্রতি হাসপাতালটিতে জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এত সুন্দর একটা স্থাপনা, মা ও শিশু কেন্দ্র, সেবা কেন্দ্র, সেটাতে আমরা নিতে পারি না। মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে আসে এখানে ঘোরাফেরা করে। বাউন্ডারিটা ভাঙ্গা চতুর্পাশে। এখানে ইমার্জেন্সি কেবিন আছে, এগুলো আগে যে অবস্থায় পড়ে আছে। এখানকার সরঞ্জাম যেগুলো
ওগুলো নাই। আমরা স্টাফ 11 জন থাকার কথা ছিল, আমরা 3 জন আছি এখানে। স্যার বলছে সরকার নিয়োগ না দিলে আমাদেরও কোনো কিছু ক্ষমতা নাই। জনবল সমাধানে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক। এই যে এত ব্যাপক জনবল প্লাস চরের মধ্যে আমরা সবগুলো বিস্তারিত ওখানে ধরেছি যে চরের মানুষের যাতে সেবা পায়, সেক্ষেত্রে ওখানে আপনার আলাদাভাবে যদি কোনো জনবল বা ওই রকম অবকাঠামো সৃষ্টি করা যায়, এবং এই যে নতুন আমাদের মহিমাগঞ্জ 10,000 মা ও শিশু কল্যাণ কেন্দ্র অলরেডি নির্মিত হয়ে গেছে কিন্তু হস্তান্তর হয়নি, ওইখানে আমরা কোথায় জনবল পাবো সেটা মানে ওইটা পাহারা দেওয়ার জন্য আমাদের কিন্তু এখন মানুষ। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বাদিয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিদিন গড়ে 100 থেকে 150 জন রোগী প্রাথমিক চিকিৎসা ও ওষুধ নেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আবার বাড়ল বোতলজাত এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারের দাম 44 টাকা বেড়ে হয়েছে 1421 টাকা। গ্রাহকরা বলছেন হঠাৎ এমন মূল্যবৃদ্ধি বাড়তি চাপ সৃষ্টি করবে। আর এনার্জি রেগুলেটরি কমিশন বলছে খুচরায় দাম নিয়ে কারসাজি হলে নেওয়া হবে ব্যবস্থা। আবাসিক থেকে শিল্প গ্রাহক, তীব্র গ্যাস সংকটে নাকাল অবস্থা সর্বত্র। দিনের অধিকাংশ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কমে যায় গ্যাসের চাপ, যার প্রভাব পড়ে গৃহস্থালী থেকে ব্যবসা বাণিজ্যেও। এমন অবস্থায় অনেকেরই ভরসা এলপিজি সিলিন্ডারের উপর। তবে এবার সেই পণ্যটির দামও যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। সোমবার আবারও বাড়ানো হলো এর দাম। 44 টাকা বাড়িয়ে 12 কেজির বোতলজাত বেসরকারি এলপিজির দাম 1377 থেকে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের এমন অবস্থায় দাম না কমিয়ে উল্টো বাড়ানোকে নিজেদের উপর বাড়তি চাপ বলে মনে করছেন ভোক্তারা। তাদের অভিযোগ, এনার্জি রেগুলেটরি কমিশন দাম নির্ধারণ করে দিলেও বাজারে থাকে উল্টো চিত্র। কোনো কিছুরও তো আর দাম বাড়ানো হয় নাই, তো যে কোনো একটা জিনিসের দাম বাড়তেছে, এই যে এলপি গ্যাসের দাম বাড়তেছে, এটা এখন আমাদের পক্ষে প্রেশার হচ্ছে না। এখন তো কোনো লুটপাট নাই, তো এখন দাম কমে না কেন? আমরা তো সঠিক দামে পাচ্ছি না, মানে ওরা দাম বাড়াইলো। যার থেকে আমরা গ্যাস নিই সে যদি দাম না কমায় আর সে যদি কমে না কিনতে পারে তাহলে তারা আমাদেরকে আর কমে দিতে পারতেছে না। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত প্রধান জানান, কমিশন পুনর্গঠনের পর খুচরা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম বাড়িয়ে কেউ কারসাজি করতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয় আছে, বিধিগত বিষয় আছে, এটা আমরা পরীক্ষা করে দেখব। দ্য পয়েন্ট ইজ টেকেন, আমরা এটা কমিশনে আলোচনা করব এবং কিভাবে ভোক্তা অধিকারকে নিয়ে মোবাইল কোর্ট আইন প্রয়োগ করে, এটা একটু আগে আলাপ করছিলাম আমরা যে এই আইনটা মোবাইল কোর্ট আইনের শিডিউলে নেই, শিডিউলে যদি নেওয়া যায় দ্যাট উইল হেল্প আস। এছাড়া গ্যাস বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেলের মূল্য নির্ধারণেও নির্বাহী আদেশের বদলে আইন অনুযায়ী নিজেরা কাজ করতে আগ্রহী বলে জানান বিইআরসির চেয়ারম্যান। যে সামনে আমরা ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমিত পরিসরে আজ খুলছে সব হাসপাতালের বহির্বিভাগ। সেবা মিলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। এবং সাবেক প্রতিমন্ত্রী পলকের কাছ থেকে এখনও উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক, ইউটিউবের পাসওয়ার্ড। সংশোধন হচ্ছে তথ্য প্রযুক্তি খাতের প্রকল্প মূল্যায়ন কমিটি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।